স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে, অন্য পক্ষ তা খুঁজে দেখে। সারা দেশে নারী নির্যাতন ধর্ষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। রাজধানীতে ধর্ষণ বিরোধী আন্দোলন করেছেন সর্বস্তরের নাগরিক। রাজশাহীর বাসে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই বিভৎস অবস্থা থেকে উত্তরণের উপায় কী? আজ অন্য পক্ষে আলোচনা, নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ হবে কবে, এই বিষয়ে। সাথে আছেন জেন্ডার বিশ্লেষক ফারহানা হাফিজ এবং কথা বলো নারী প্ল্যাটফর্মের আহ্বায়ক নুসরাত হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। বেশ কয়েকদিন ধরে যা চলছে তারই ধারাবাহিকতায় আসলে এই আজকের আলোচনা, এবং ফারহানা হাফিজ এবং নুসরাত হক, এই আলোচনা নতুন কিছু নয়, বারবারই আমরা এই আলোচনা করছি। কিন্তু এখন নতুন যে বিষয়টি আমরা আসলে বলি যে আমরা জুলাই আন্দোলনের পরে কিছুটা আমরা বোধহয় ভেবেছিলাম যে অন্তত এই বিষয়গুলো অনেকখানি কমে যাবে, একবারে কমে যাবে, শেষ হয়ে যাবে তা ভাবিনি, কিন্তু কমে যাবে এই আশাটা আমরা করেছিলাম। কিন্তু এখন যেই পরিস্থিতি একটার পর একটা আমরা দেখছি, নুসরাত আরও ভালো বলতে পারবেন, আমি ফারহানা হাফিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বলছি আমি যে নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ হবে কবে, কবে হবে আমরা জানি না, কি চলছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, বিশেষ করে যেই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ এবং নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নারীর অবদান আমরা একেবারে দৃশ্যমান দেখেছি, তারপরে এই নারী নির্যাতনের ঘটনা, কারণ তথ্য বলছে গত 6 মাসের সংখ্যা এবং সেই অনুপাতটা বিগত সময়ের থেকে বেশি, কিন্তু তাই বলে এটা বলবো না যে আগে ছিল না, তারই হয়তো একটা ধারাবাহিকতা। কিন্তু তারপরও যেহেতু আমাদের দীর্ঘ সময়ের নারী আন্দোলনের কাজ, বাংলাদেশে নারী নির্যাতন প্রতিকার এবং প্রতিরোধের জন্য যত ধরনের আইন আছে, যত ধরনের কাজ আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, এবং এত বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বন্দোবস্তর শব্দটি বলা হচ্ছে, বৈষম্য বিরোধী শব্দ বলা হচ্ছে, ইনক্লুসিভনেসের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা থেকে উদ্বেগটা, মানে এই প্রশ্নটা আসে যে আসলে কবে হবে। আমি একটু উদাহরণ দিয়ে শুরু করি। এটা আজকে থেকে প্রায়, এটা 2000 সালের, এটা একদম মিলেনিয়ামের শুরুর ঘটনা। আমরা অনেক যারা জেন্ডার বিশ্লেষক এরকম যারা কাজ করি, আমরা কুমিল্লা যাচ্ছিলাম। যাওয়ার পথে আমরা ঠিক সন্ধ্যার আগে একটা জায়গায় চায়ের বিরতি দিয়েছি। মাইক্রো থেকে নামার মুহূর্তে আমরা যেখানে বসে একটা চায়ের দোকানে চা খাচ্ছি, সাথে সাথে ক্যাসেট প্লেয়ারে বাজিয়ে দিল যে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। তার মানে এই যে একটা মানসিকতা, এবং আমার মনে হয় এই মানসিকতাগুলো কিছু সুযোগ খোঁজে, যে কোন সুযোগে আসলে এই জিনিসগুলোকে আরো অনেক বেশি মাস পিপলের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু একটা ভ্যাকুয়াম রাজনৈতিকভাবে, এবং আমরা যদিও একটা সরকার আছে, তারপরে বলবো একটা শূন্যতা কিন্তু আছে, এবং এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে কোন সময়টাতে এই বিষয়গুলো, এবং আমার মনে হয়েছে যে এবারের যে ভিন্নতাটা সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে যেটা হয়েছে, নির্যাতন তো হচ্ছিলই, কিন্তু নারী বিদ্বেষের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা ভয়ঙ্করভাবে দেখছি। এবং এই নারী বিদ্বেষ হবার পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা বড় জায়গা হচ্ছে যে আমরা যত বেশি নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকারের কথা বলছি, পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে, সেটা ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আর একটা মতাদর্শ আছে যেটা হচ্ছে কিন্তু বলছে বারবার সব কিছুই করো, কিন্তু তোমাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে করতে হবে, একটা পর্দা। এবং এই পর্দা শুধুমাত্র যে পোশাকের ব্যাপার না, নানাভাবে তার উপর একটা সীমারেখা দেওয়ার একটা কিন্তু ব্যাপার আছে। পাশাপাশি কতগুলো ব্যাপার আছে, যে রাষ্ট্রযন্ত্র, যে একটা বলছে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, একটা ছাত্র আন্দোলন, তারা কি কোথাও এই জায়গাটা নিয়ে তাদের কোনো দৃশ্যমান অবস্থান কিন্তু তারা বলেননি। আমরা কিন্তু এতজন উপদেষ্টা, এবং আমরা জানি তারাও হচ্ছে গণ অভ্যুত্থান সমর্থনকারী এবং বৈষম্য বিরোধের শব্দটা বলেছে, তারা কিন্তু কখনো এই জায়গাগুলোতে বলেনি যে
এই যে বিষয়গুলো আসছে একটা নারীর বিদ্বেষমূলক সেই দৃশ্যমান অবস্থান বা জিরো টলারেন্সের জায়গাটা কিন্তু আমরা তাদেরকে দেখি বা কারোর মুখ থেকে আমি শুনিনি, আমি আবারও এখন পর্যন্ত সেই অবস্থানটা শোনা যায়নি এরকম কিছু। তারা বরং কখনো কখনো প্রিটেন্ড করেছেন। আমি ফিরবো আবারও আপনার কাছে, কিন্তু নুসরাত হক, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আন্দোলন করেছেন, আন্দোলনের সময় নারীকে আমরা পর্দার আড়ালে থাকতে বলিনি, আন্দোলনের সময় নারীকে আমরা আলাদা করে কিছু ভাবিনি, তাদেরকে আমরা আমাদের আরেকটা হাত বলে ভেবেছি। আন্দোলনের পরে যে অবস্থাটা আমরা দেখেছি সেটাও আমরা দেখেছি, সব জায়গায় টোকেনিজম হয়েছে, কোথাও কোথাও নারীকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যে আন্দোলনটা, ধর্ষণ বিরোধী আন্দোলন আপনারা মাত্র গত সপ্তাহে করেছেন, সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোন কথাটা স্পষ্ট আর কোন কথাটা স্পষ্ট না সেটা আমরা বুঝি। আপনাদের মতো তরুণরা সেই বিষয়টি বলেছেন। এই মুহূর্তে আপনি কি মনে করেন যে নয়া বন্দোবস্তের কথা বলছিলেন ফারহানা হাফিজ এবং বলেন আমাদের বৈষম্য বিরোধীরা, সেই নয়া বন্দোবস্তে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? প্রথমেই আমি ডিবিসিকে ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে। আমার কথা বলো নারীর পক্ষ থেকে, এবং আমি একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের। আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। সেই জায়গা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনি এই সময়ে যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা একদমই যথাযথ প্রশ্নই করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অনেক জায়গা আসলে দরকার, কারণ আমরা কি বলতে চাই আমরা আসলে সেগুলো বলারও যথেষ্ট জায়গা নেই। যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমরা করলাম তখন দেখা যাবে যে আন্দোলনকারীদের বেশিরভাগ সংখ্যাই কিন্তু নারী ছিল, কিন্তু আন্দোলন কিন্তু গতি পেয়েছিল নারীদেরকে প্রথম যখন প্রথম মারা হয় তখন সেই ছবিগুলো দিয়ে, যখন এই স্লোগানটা এসছে যে যখন বললো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই শব্দটা প্রথম উচ্চারণ করেছিল নারীরা এবং এই স্লোগানগুলো নির্মাণ করেছিল নারীরা। ফলে ওই সময় যদি আমি শুধু বলি যে কত পার্সেন্ট আসলে ওইখানে উপস্থিত ছিল এটা বললে ভুল হবে, নেতৃত্বের একটা বড় অংশ তখন নারীরা ছিল, সেটা আমরা সকলেই দেখেছি। এবং যারা আমরা রাজপথে থেকেছি তারা তো এটা জানি যে আসলে কত সংখ্যক এখানে নারীরা ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা একদমই ভালোভাবে জানি। তো এই আন্দোলন পরবর্তীতে আমরা দেখতে পাবো যে বিশেষ করে 5ই আগস্টের পরে যেটা হয়েছে, ওই সময় 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু জানতো না যে এই আন্দোলন আসলে কি রূপ পাবে বা এটা কোন দিকে যাবে। এখন যে ধরেন ছাত্রদের একটা জয়গান চলছে কিংবা একটা জনসমর্থন বলেন কিংবা একটা আলাদাভাবে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, সেটা কিন্তু 5ই আগস্টের আগে ছিল না। ফলে ওই জায়গা থেকে সবাই একইভাবে সবার একটা লক্ষ্য ছিল যে কিভাবে এই শেখ হাসিনা সরকারের স্বৈরাচারের কিভাবে পতন হবে, সেটাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যখন দেখা গেল যে রাষ্ট্রীয় কাঠামোতে ওই স্বৈরাচাররা নেমে গেল, পুরো একটা শূন্যতা তখন বিরাজ করছিল। ওই সময় আমরা দেখলাম যে তখন ছাত্ররা ক্ষমতায় আসবে বা উপদেষ্টা তখন হবে, কারা কি হবে, সেই সময়টা থেকে এখন একটা তৈরি হয়েছে যে কার আসলে কতটা ক্রেডিট ছিল এই আন্দোলনে, ওইটাই শুরু হয়েছে। যে আচ্ছা যেই কয়েকজনকে বেশিরভাগ চিনেছে এটা আমি আজকে বলবো, কারণ এর আগে অনেকগুলো টকশোতে আমি এই কথাগুলো বলিনি, কারণ আমি মনে করেছি যে এই কথাগুলো বললে কি বিভক্তির সৃষ্টি হবে কি না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি আসলে এই কথাগুলো বলাটা খুবই জরুরি, কাজের কাজ বাদ দিয়ে ক্রেডিট নিয়ে, হ্যাঁ এই কথাগুলো এখন বলাটা খুবই জরুরি। এই কারণে বিশেষ করে যখন ডিবি কার্যালয়ে ছাত্র নেতাদেরকে তুলে নেওয়া হলো, 6 জন সমন্বয়কদেরকে আমাদের তুলে নেওয়া হলো, ওই সময় কিন্তু মিডিয়া ওইভাবে ফোকাস করেনি, কিন্তু যেহেতু তারা ডিবি কার্যালয়ে ছিল তাদের উপরে পুরো ফোকাসটা তখন চলে গিয়েছিল। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক নেতৃত্ব ছিল, তাদেরকে কিন্তু এখন মানুষ চেনে না। যেমন গতকালকে আমার একজন প্রাইভেট সমন্বয়কের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আমি তো প্রথম থেকে এটাকে সমন্বয় করেছি, আপনি কি আমাকে চেনেন? আমি বলেছি না, আমি আপনাকে চিনিনি, কখনো দেখিনি, কোনো মিডিয়াতেও আপনাকে আমি ওইভাবে দেখিনি। এইরকম আমি আরো অনেকের সাথে কথা বলেছি, আসলে অনেকে আমরা নিজেরাও চিনি না যারা একদম পুরো সময়টা আমি নারীতে ফোকাস করতে চাই। যে প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম যে নারীর হিসেবে আপনি এখন কোথায় আছেন? নারী হিসেবে আমি বলবো না আমরা যেখানে আছি সেটা একদম দেখা যায় না এরকম কোনো জায়গাতে আমরা আছি, একদম বলা চলে যে সেকেন্ড সারিতেও নাই, আরো পরের অনেকগুলো সারির পেছনে আমরা আমি একটা বিরতির সময় পৌঁছে গেছি। ফিরে এসে ফারহানা হাফিজ, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, কেন নারী পেছনের সারিতেও থাকে না এই বিষয়ে। অন্য পক্ষে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর।
আরও একবার স্বাগত। অন্য পক্ষে আজ কথা বলছি নারীর প্রতি যৌন নিপীড়ন বন্ধ হবে কবে এই বিষয়ে। ফারহান হাফিজ, আপনার কাছে একদম পরিষ্কার প্রশ্ন যে আপনি কি মনে করেন যে এই যে এত নির্যাতন এবং সেই সাথে ক্যাটকলিং সব কিছু বেড়েছে, এটা আসলে খুব পরিকল্পিতভাবে হচ্ছে, নাকি এটা আসলে আগেও ছিল, এখন মনে হচ্ছে যে বেশি? ব্যাপারটা কি এরকম নাকি আসলে বেড়েছে? আমি যদি অভিজ্ঞতা এবং হলো আপনার দীর্ঘদিনের কাজ এবং শুধুমাত্র বাংলাদেশ না, অন্যান্য দেশেরও যে যদি পরিস্থিতি সেই বিশ্লেষণ যদিটা করি, বেড়েছে তো অবশ্যই, এবং সেটার একটা ধারাবাহিকতা। এবং কিছু কিছু জায়গা আমি যেহেতু বলেছি শব্দটা, যে নারী নির্যাতনের পাশাপাশি নারী বিদ্বেষ একটা আছে, নারী বিদ্বেষের জায়গা থেকে যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটে এখন, এবং সেটা আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে খুব এটা সংগঠিত। কিভাবে বলি, যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এগুলোকে পুশ করা হয়, সেটা তো অবশ্যই আমি বলবো যে এটার একটা সাংগঠনিক ব্যাপার আছে। আমি আর কেন বলবো না, এবং আপনার যেভাবে মেসেজগুলো হয়, আমি যে বলছিলাম সেই যে 30 বছরও আগের কথা, 30 বছর 25 বছর আগের কথা, যে এই যে বিভিন্ন রকম ওয়াজ মাহফিলে যেভাবে করে একটা নারীর একটা অবয়ব তৈরি করা হয়, যে ভালো নারীর এবং কোনভাবে নিয়ন্ত্রিত নারীর যে ব্যাখ্যা, তো সেগুলো তো হয়েছে। সেই ইনভেস্টটা যখন হয়েছে, সেই ইনভেস্টের ফসল কিন্তু আমরা এখন তখন ইনভেস্টটা থামানো হয়নি। সেটা হচ্ছে একবার। আরেকটা কথা হচ্ছে যে আমাদের অনেক আইন কানুন আছে, আমি সেই জায়গায় যথেষ্ট পরিমাণে আমি বলবো সেটার ফাঁকফোকর, সেটা বিচার ব্যবস্থার অনেক গলদ আছে, কিন্তু তারপরেও বলবো আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন, আমরা যে এখন বলছি যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, এখন এই যে প্রাতিষ্ঠানিকভাবে ভিত্তিগুলোকে আবার পুনর্নির্মাণের চেষ্টা করা হচ্ছে, সেইখানে কিন্তু নারীর বিষয়টা, নারী নির্যাতনের ব্যাপারটা খুব পরিষ্কারভাবে আসছে না। আর একটা জায়গা আছে আমার কাছে মনে হচ্ছে, যেটা হচ্ছে আমি নারী আন্দোলনের জায়গা থেকে একটু নিজেদেরকে সমালোচনা করব। আমরা 40 বছর আগে যেভাবে কৌশলগুলো ঠিক করেছি, আমরা আমাদের সচেতনতা, প্রচুর তো প্রশিক্ষণ হয়েছে, বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রম হয়েছে, আমাদের একটু পজ নেওয়া দরকার, যে আমাদের বার্তায় কৌশলগতভাবে আমাদের আর কিভাবে এগোতে হবে। আর আরেকটা যেটা বলছেন, যেটা কথা হচ্ছিল যে আমরা কেনভাবে কারণ এটা তো একটা পলিটিক্যাল উইল দরকার খুব শক্তভাবে, সেই পলিটিক্যাল জায়গায় আমরা মনে হয় সেই ক্ষমতার যে রাজনীতিটা খুব ইতিবাচকভাবে আমরাও আসলে করতে পারছি না। তা না হলে বারবার আমরা অবদান রাখি, বারবার আমাদেরকে সামনে রেখে একটা আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরে যখন আন্দোলনের পরে যখন হিস্সা নেওয়ার ব্যাপার আসে, তখন কেন আমরা বারবার পিছিয়ে পড়ি? নুসরাত, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে নারী আন্দোলনের এই দেখেন সবসময় নারী পিছিয়ে থাকে, নারীর ব্যাপারগুলোকে পিছিয়ে রাখা হয়। আপনি বলছিলেন যে একদম পেছনের সারিতে সংস্কার কমিটি গঠিত হয়েছে, হ্যাঁ, তার মধ্যে নারী সংস্কার কমিটি সবার পরে গঠিত হয়েছে, গণমাধ্যম এবং নারী। সেই কমিটি এখনও তাদের রিপোর্ট প্রতিবেদন জমা দেয়নি, হয়তো কিছুদিনের মধ্যেই দেবে। আমি শুনেছি যে 8 তারিখে তারা 8ই মার্চ নারী দিবসে দেওয়ার কথা রয়েছে। আপনি যেটি বলছিলাম, শিক্ষার্থী হিসেবে, আন্দোলনকারী হিসেবে এবং এখন ধর্ষণ বিরোধী আন্দোলনকারী হিসেবে আপনার চাওয়াটা কি আসলে? আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনি কি চান রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের কাছে তো চাই যাতে নারী নির্যাতনের মতো ঘটনাগুলো না ঘটে, কিন্তু নারী নির্যাতনের যে ঘটনাগুলোর পেছনে তো আসলে অনেকগুলো কারণ থাকে। বিশেষ করে যদি বলি যে আমাদের যে ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় কাঠামোতে যেই ধরনের পুরুষতান্ত্রিক চিন্তার প্রভাব পরতে সব জায়গাতে, সেই জায়গা থেকে যদি আমি বলি যে এটা চাই, এটা মনে হয় খুব সরল চাওয়া হয়ে যাবে। কিন্তু আপনারা যখন আন্দোলন করেছেন তখন কি মনে হয়নি যে এখন বৈষম্যহীন একটা সমাজ হবে, সেখানে নারী পুরুষের বৈষম্যও থাকবে না? সেই আশাটা তো নিশ্চয়ই করেছিলেন। সেই আশাটা নিয়েই আমরা আন্দোলন করেছি এবং আমরা এখনো খুবই আশাবাদী। আমি মনে করি যে আন্দোলনে যেই নারীরা নেমে এসেছিল, তারা যদি আবার সংগঠিত হয়, আবারও যদি নারী নিপীড়নের বিরুদ্ধে তারা যদি আবারও একটা মুভমেন্ট গড়ে তুলতে পারে, নিশ্চয়ই আমরা এই জায়গা থেকে বের হতে পারবো। কিন্তু দেখেন, আন্দোলনের সময় যে আমরা নারীরা এত সংখ্যক ছিলাম, তখন যে আন্দোলনেও নারী নির্যাতনের ঘটনা ঘটে নাই বা নারীরা যে নিপীড়িত হয় নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার অনেক বন্ধুদেরকে, সহযোদ্ধাদেরকে আমরা চিনি। ইনফ্যাক্ট আমারও যেদিন দ্রোহযাত্রার মিছিলটা হলো, পেছন থেকে জামা পুরোটা ছিঁড়ে ফেলছিল, তখন আমার কাছে একটা রেইনকোট ছিল। আমি দেখিনি আসলে তখন এত ভিড়াভিড়ির মধ্যে কে আসলে এই কাজটা করেছে আমি দেখিনি, কিন্তু ওই দিন
আকাশটা মেঘলা ছিল জন্য আমি একটা রেনকোট নিয়ে বের হয়েছিলাম, তখন আমি একই সাথে হচ্ছে রেনকোটটা মানে পরে ফেলতে পারছিলাম, কিন্তু তখন আমার মাথায় ওইটা আসেনি যে এখন এটা নিয়ে আমি কথা বলি। তখন আমার একটাই লক্ষ্য ছিল যে আমাদেরকে আন্দোলন করতে হবে। আরেকটা বিষয় আমি বলি যে এখন খুব একটা সমালোচিত হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির জন্য ফুলকুড়াতে গিয়ে যে মেয়েটা ধর্ষণের শিকার হলো, এটা তো খুব নিন্দনীয়। যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবে জন্য ফুলকুড়াতে গিয়েছে, সেই মেয়েটা যখন নির্যাতনের শিকার হলো সেটা নিয়ে এবং এই সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেইটা নিয়ে ধর্ষণের কিন্তু আমরা কোনো তৎপরতা দেখিনি। আমরা জানি যে এই সময়ে অনেকজন উপদেষ্টা আছে যারা নারী, তারা যদিও সংখ্যায় কম, তাদের সিচুয়েশন আমরা বুঝতে পারি, যেহেতু সমাজের সব অবস্থাই খারাপ, নারীদের যে অবস্থাতে থাকুক না তারপর তাদের ভয়েসটা আমরা দেখতে পাইনি। ফারহান হাফিজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দেখেন যে ও যেটি বলছিলেন, উনি নুসরাত হক বলছিলেন যে কিভাবে উনি আন্দোলন করতে গিয়ে, এবং জাতিসংঘের রিপোর্টেও কিন্তু এই বিষয়টি এসেছে যে জেন্ডার বেসড ভায়োলেন্স হয়েছে। আমার মনে হচ্ছে যে আন্দোলন পরবর্তী সময় যে আপনি যেটি বলছেন, এটা ভ্যাকুয়াম তৈরি হয় সব সারা পৃথিবীতে, এবং এখন পর্যন্ত আমরা খুব এলোমেলো একটা মেসি অবস্থায় আছি, কিন্তু এখান থেকে তো উত্তরণ ঘটাতে হবে। আপনার সুপারিশ কি? সুপারিশ হচ্ছে হলে যদি খুব বলি যে রিসেন্ট যেটা হয়েছে, আমরা জানি যে 5 বছরের পূজা যে ধর্ষণের শিকার হবার পরে সেটা যে একটা লম্বা বিচার প্রক্রিয়ার মধ্য থেকে শাস্তির একটা হয়েছিল এবং যাবজ্জীবন হয়েছিল যিনি ধর্ষণ করেছেন, তো তিনি গত সপ্তাহে ছাড়া পেয়ে গেছেন। তাহলে এই যে একটা নিম্ন আদালতের রায় এটা ছিল, সেটা দিনাজপুরের ঘটনা। আমার একটা মানে আমি যদি এটা বলি সাজেশন, বাংলাদেশে একটা নারী এবং শিশু নির্যাতন বিষয়ক মানে শিশু বিষয়ক একটা মন্ত্রণালয় আছে এবং তারাই কিন্তু এই সকল এই ধরনের বিষয়ের অভিভাবক। আমরা কি এই যে মানে রাষ্ট্রপক্ষই তো যাবজ্জীবন মানে হয়েছে তাই না, দিয়েছে, তাহলে এই যে ছাড়া পেয়ে গেল এটার বিরুদ্ধে যে আপিল করা যায়, আমরা কি এই মন্ত্রণালয় বা আমরা এই জায়গাটা থেকে তাদের কিন্তু কোনো মানে কোনো সরকারকে জবাবদিহিতার জায়গায় কোনো প্রশ্ন আনতে দেখিনি যেটা কেন হলো। তাহলে এইটা যতক্ষণ পর্যন্ত না আমরা করতে পারছি, আসলে আমাদের সকল আন্দোলন আমরা যা কিছুই প্রতিবাদ করি না কেন, রাষ্ট্রযন্ত্র যদি এই জায়গাটাতে খুব ইতিবাচক অবস্থান না নেয় এবং বিশেষ করে যারা ওখানের দায়িত্বে আছেন, নারী বিষয়ক, নারী শিশু অধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় কাঠামোগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যতক্ষণই দায়বদ্ধ না হবেন এবং তাদেরকে আমরা দায়বদ্ধ করতে না পারবো, আসলে এই প্রশ্নগুলো আমাদের মনে হয় এরকম হাজারোবার এরকম টকশোতে পড়ে যায়। আপনার কাছেও একই প্রশ্ন, আপনি আসলে কি মনে করেন যে রাষ্ট্রযন্ত্রকে আসলে আমরা সারা জীবন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেখে আসছি, এবার মহিলা থেকে নারী শিশু বিষয়ক হচ্ছে, হ্যাঁ সারা জীবন দেখে আসছি, খুবই একটা অকার্যকর, এত ধর্ষণ হয়, এত কিছু হয়, সেগুলো চলে যায় হচ্ছে আইন শৃঙ্খলার দিকে, হ্যাঁ আইন শৃঙ্খলার বা স্বরাষ্ট্রের আওতায় চলে যায়। হ্যাঁ কখনোই আমরা দেখি না যে নারী শিশু বিষয়ক যে মন্ত্রণালয় তাদের কোনো ভূমিকা আছে, তাদেরকে কার্যকর করা কি আপনারা মনে করেন কিনা নতুন প্রজন্ম? অবশ্যই অবশ্যই মনে করি, এবং এই ধর্ষণের ঘটনাগুলো ঘটাতে যেহেতু তাদের হচ্ছে প্রপার কোনো বক্তব্য আমরা ওইভাবে দেখতে পেলাম না আমাদের জন্য, সেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। আমরা প্রত্যাশাই করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পরে অন্তত পক্ষে হচ্ছে নারীদের পক্ষে 2-4টা কথা গভর্নমেন্ট থেকে বলা হবে, কিন্তু এটা আমরা দেখতে পাইনি, উল্টো হয়েছে অনেক অনেক অবস্থা আমরা দেখতে পাইনি। আমরা যখনই দেখা যায় যে কোনো একটা সাহস করে একটা কথা বলতে যাই যে এখানে আমাদের উপর নিপীড়ন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তখন হচ্ছে আমাদেরকে 1000টা পরীক্ষা দিতে হয় আরও বেশি, যেখানে আমাদেরকে আরও বেশি নিপীড়ন করা হয়, এটাকে আমি নিপীড়নও বলবো। এবং যৌন নিপীড়ন এই শব্দটা বললে দেখা যায় যে যাদের কাছে বলবো, আমি গিয়েছি থানাতে, সেখানে একজন পুলিশ কর্মকর্তা বসে আছেন, সেইটাকে বসে বসে হচ্ছে মজা নিচ্ছেন। ফলে এই জায়গাতে আমি মনে করি অবশ্যই রাষ্ট্রীয়ভাবে অনেক পদক্ষেপ নেওয়ার আছে। যদি তারা মনে করে আমাদের শিক্ষার্থী প্রতিনিধি আছে, বিভিন্ন হচ্ছে নারী সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ে যদি তারা অনেক স্লো হয়ে গেছে বা তারা কাজ করতে পারছে না এই কাঠামোতে, আমাদেরকে ডাকতে পারে, আমরা সকল নারীরা তাদেরকে সহযোগিতা করতে চাই। কারণ আমরা মনে করি যে আসলে এই সহযোগিতাটা করে আমরা এই নিপীড়নকে আর কোনোভাবেই আর কি টলারেট করতে পারতেছি না। কারণ যা ঘটনা ঘটতেছে, এখন রাস্তা দিয়ে হাঁটলে বলে মানুষ পেছন থেকে যে মাথায় কাপড় দিও, পেছনে তাকিয়ে দেখি যে একদল হচ্ছে মোল্লারা বা আমি চিনি না বা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পথচারী, সে আমাকে বলতেছে মাথায় কাপড় দিতে, মানে এগুলো কিন্তু একটা সাইন।
যে নারীদের প্রতি যে আক্রমণ হচ্ছে এবং এটা যে বেড়ে যাচ্ছে এবং নারীকে যে বদ্ধ করে রাখতে চাচ্ছে ঘরে এবং রাস্তায় চাচ্ছে না, এটা একটা সাইন আমি বলবো। ফারহান হাফিজ, আর একটা সাজেশন যদি আমি আপনার কাছে চাই। একটা তো আপনি বললেন যে রাষ্ট্রযন্ত্রকে, এবং আসলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কি করে, এই প্রশ্ন আমরা এরপরে খুব জোরে সোরে তুলব আপনার কাছে। আর যদি আমি চাই যে ক্যাটকলিং বেড়েছে, নুসরাতের যে অভিজ্ঞতা আমরা শুনলাম যে পেছন থেকে বলে মাথায় কাপড় পরি, এবং এটা আসলে শুরু, মাত্র শুরু নারীদেরকে এক ধরনের বদ্ধ জায়গায় আটকে ফেলার। এখান থেকে নারী অধিকার কর্মীদের কি করার আছে? রাষ্ট্রের দায়িত্ব তো আছে, নারী অধিকার কর্মীদের কি আবার রাস্তায় নামার সময় হলো কিনা? একটা তো হচ্ছে রাস্তায় থাকতেই হবে সব সময়, সেটা হচ্ছে যে আমার দৃশ্যমান প্রতিবাদ, মানে প্রতিবাদটাকে দৃশ্যমান করতে হবে। আমি আরেকটা একটু ভিন্ন কথা বলি। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশ, আমি চাই বা না চাই, আমার পছন্দ হোক বা না হোক, একটা পরিবর্তন হয়ে গেছে এবং আমরা একটা আশঙ্কা করছি, কারণ এটা তো মানে উন্মুক্ত যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে একটা ধর্মীয় মৌলবাদের একটা উত্থান বা একটা এই ভ্যাকুয়াম থেকে তাদের উত্থান হওয়ার একটা সুযোগ আছে, এই আশঙ্কা আগেও ছিল এবং সেই আশঙ্কা আছে। এবং আমরা বিভিন্ন যে ভূ রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে সেটাও যদি দেখি, আমাদের ভৌগোলিক অবস্থান, নারী আন্দোলন এবং যারা আমরা এগুলোতে বিশ্বাস করি, যারা আমরা নারীর অধিকার, নারী পুরুষের সম অধিকার চাই, আমার মনে হচ্ছে যেই রাজনৈতিক ফোর্সগুলো আছে তাদের সাথে দেন দরবারে এখন এটা যেতেই হবে। এটা ছাড়ার কোনো আমরা এই দুটো পয়েন্ট দিয়ে শেষ করলাম, এবং রাষ্ট্র এবং দেন দরবারে যেতে হবে রাজনীতি দলগুলোর সঙ্গে। অনেক ধন্যবাদ ফারহান হাফিজ, ধন্যবাদ নুসরাত হক। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।